তোমরা লক্ষ্য করে থাকবে যে আমার পেজে ঋতুপর্ণা গুহ নস্কর, যারা আমার কাছে বাচ্চা হয়েছিল, একটি ডাক্তারের একটি ভিডিও দিয়েছে, একজন অবস্টেট্রিশিয়ানের। দুর্ভাগ্যজনকভাবে তার এক পেশেন্টের ভ্রূণ অবস্থায় বাচ্চাটির মৃত্যু হয়েছে। এই নিয়ে তোলপাড় হচ্ছে নাকি সোশ্যাল মিডিয়া। আমি আজকে এটা দেখলাম। আহ, যে কোনো মৃত্যু অত্যন্ত দুর্ভাগ্যজনক, কিন্তু কয়েকটা কথা এই কেসটা, আমি ওনার পুরো ভিডিওটা শুনলাম। এটা আমি তোমাদের জন্য বলছি। ও জানতে চেয়েছে যে এক্স্যাক্টলি কী, আপনি যদি একটু আলোকপাত করেন। কন্ডিশনটা নিয়ে বলবো। আমি এই পেশেন্ট বা এই ডাক্তারের সঙ্গে ডিরেক্টলি তো আমার অভিজ্ঞতা নেই, যুক্ত নই, তাহলে আমার কোনো কমেন্ট করা উচিত হবে না। কিন্তু কিছু জিনিস এখানে আমি বলতে চাই। ঠিক এই ধরনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমায় যেতে হয়েছে এই শিশু মৃত্যুর ক্ষেত্রে, মানে ভ্রূণ মৃত্যুর ক্ষেত্রে। আসছি আমি সে কথায়। দেখো, তোমাদের চিকিৎসা করি, আমি বলি যে রোজ যাদের সঙ্গে হেসে গল্প করছি, যাদের ডেলিভারির পর যারা আমার সঙ্গে চিরকালীন একটা সম্পর্ক স্থাপিত হয়, থেকে যায়, কিন্তু আমি জানি যে কোথাও দুর্ঘটনা ঘটলে তাহলে সেই সম্পর্ক চিরদিনের জন্য খারাপ হয়ে যাবে। এবং আমার বাড়িও অ্যাট্যাক্ট হতে পারে, আমিও অ্যাসল্টেড হতে পারি, সেটা শারীরিকভাবে, ভার্বালি। এর জন্য আমি তৈরি। এটা আমাদের জীবনের, ডাক্তার জীবনের একটা অকুপেশনাল হ্যাজার্ড হিসেবে তুমি বলতে পারো। এই কিছু করার নেই। হ্যাঁ, এখানে কিছু মানুষ, এবং আমি বলবো কিছু ডাক্তারই, বাইরের ডাক্তার এমন কথা বলে দেবে যে তাতে হ্যাঁ মানুষ ক্ষিপ্ত হয়ে উঠতে পারে। ঠিক মনে পড়ে যাচ্ছে, এরমই আমার একজন কলিগ আছেন, নাম আমি বলবো না, তার সিজার করতে গিয়ে মার মৃত্যু ঘটে, এবং তারপর থেকে তার রেগুলার থ্রেট আসতো যে তার স্ত্রীকে বা তার মেয়েকে মেরে ফেলা হবে। সে হাউ হাউ করে একদিন কেঁদে ফেলেছিল আমার কাছে। আমরা দোষী কি নই? আমরা মাঝে মাঝে, আমাদের হাতে কি ভুল হয় না? নিশ্চয়ই হয়। আমরা মানুষ। কোথাও বারবার যেটা বলি, আমরা কোথাও দেবতা নই, আমরা প্রফেশনাল। চেষ্টা করছি, যথাসাধ্য চেষ্টা করছি যে যেন সাকসেসফুল হয়। কেউ, কোনো ডাক্তার ভেবে দেখো, ইচ্ছে করে চাইবে না তার দুর্নাম হোক, ইচ্ছে করে সে এই কন্ডিশনের মধ্যে যেতে চাইবে না। এইবার আমি আসছি এই কন্ডিশনটার ক্ষেত্রে। অলওয়েজ ফার্স্ট কথা আমি যেটা বারবার মনে রাখি, ইয়েস, প্রেগনেন্সি কোনো রোগ নয়, এনজয় করো প্রেগনেন্সি, কিন্তু মনে রেখো যে কোনো প্রেগনেন্সি ইজ আ হাই রিস্ক কন্ডিশন। এই প্রেগনেন্সিতে যদি তার সঙ্গে অন্যান্য জিনিস থাকে, ব্লাড প্রেশার থাকে, সুগার থাকে, ডেফিনেটলি হাই রিস্ক কন্ডিশন। তুমি যেখানে কাজ করছো, যে ডাক্তার যেখানে কাজ করছে, তার কতটা ফেসিলিটি, কি কি আছে, তার সাপোর্টিভ যে জিনিসগুলো, সেগুলো কতটা ভালো, তার উপর অনেকটা সাকসেস ডিপেন্ড করে। তো এইখানে কিছু কিছু খেটে দুর্ঘটনা ঘটবে। আমার হাতে, আমি বারবার বলি, দুজন মার মৃত্যু হয়েছে বিলেত থেকে আসার পর, আজকের এই প্রায় 27 বছর প্র্যাকটিসের মধ্যে। এবং তাদের নাম আমি আজও ভুলতে পারি না। তারা রয়েছে আমার, আমি সেই নিয়ে তোমাদের বলেওছি আগে। ইয়েস, কিছু শিশু, কিছু ভ্রূণেরও মৃত্যু ঘটেছে, সেই দিকে খুব কম হলেও ঘটেছে। এরমই একটি ঘটনা, এখানে উনি অ্যাক্সিডেন্টাল হেমারেজের কথা বলেছেন। ফার্স্ট বলি যে প্রেগনেন্সি ইজ আ হাইপার কোয়াগুলেবল কন্ডিশন, মানে যে কোনো সময় থ্রম্বোসিস, এম্বলিজম বা প্রচণ্ডভাবে ব্লিডিং শুরু হতে পারে। স্মিতা পাটেল, তার ডেলিভারির সময় মৃত্যু হয়, এবং তারপরে সেই ডাক্তারের প্রফেশনাল জীবন শেষ হয়ে গিয়েছিল। তো আমার ক্ষেত্রে একটি পেশেন্ট, আমি রিয়েলি মানে সাড়ে তিন ঘন্টা ধরে সিজার করেছিলাম, ভাবিনি বা তাকে বাঁচাতে পারবো। সে আজও বেঁচে আছে ঈশ্বরের অনেক, বলবো অনেক আশীর্বাদে। তো এই হাইপার কোয়াগুলেবল স্টেট এবং অন্যান্য স্টেটের জন্য, যদিও প্রেগনেন্সি কোনো রোগ নয়, যে কোনো সময় এটা খুব খারাপ দিকে চলে যেতে পারে। এটা সোজা না যে তার শরীরে একটা মানুষ তৈরি হচ্ছে, তার এগেনস্টে তার শরীর রিয়্যাক্ট করবেই নানাভাবে, এবং এই কিভাবে রিয়্যাক্ট করছে সেটা ডাক্তারের সঙ্গে সঙ্গে তাকেও অ্যালার্ট ভীষণভাবেই থাকতে হবে। এই ধরনের, এটা উনি অ্যাক্সিডেন্টাল হেমারেজ বলছেন, ইটস আ ভেরি সিরিয়াস কন্ডিশন। এটা প্ল্যাসেন্টার পেছনে হেমারেজ হয়, এটা বেবির মর্টালিটি প্রায়
মানে সাংঘাতিকভাবে হাই, মারও মৃত্যু ঘটে যেতে পারে যে কোনো সময় কোয়াগুলেশন ফেইলিওরে। অ্যাক্সিডেন্টাল হেমারেজে মা বাচ্চার একসঙ্গে মৃত্যু সারা পৃথিবীতেই ঘটেছে অনেক। আমার ক্ষেত্রে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে একদিন গভীর রাত্রে একজন পেশেন্ট আমার বলে যে আমার ব্লিডিং হচ্ছে। সেদিনই তাকে আমি একটা সিটিজি করেছিলাম। পেশেন্টটা, বেবিটা ঠিক ছিল, মুভমেন্ট ঠিক ছিল। আমরা মুভমেন্ট ঠিক আছে, বেবি বললো হ্যাঁ। আমি কাল সকালে জলদি চলে এসো, আমি আরেকবার আল্ট্রাসাউন্ড করব। সকালে ও যখন ভর্তি হয়, আমি তখন পিয়ারলেসে, তখন ওখানে আমাকে এরকম ডাক্তাররা যারা অন ডিউটি ছিল বলে স্যার হার্টবিট পাচ্ছি না। আমি বারবার তখন ড্রাইভ করছি বাইপাস দিয়ে, আমি ছুটে আসছি, তখন ওরা বলছে স্যার পাচ্ছি না। এবং যখন অত অভিজ্ঞ কিছু জুনিয়র ডাক্তার জানাচ্ছে, তখন আমি সত্যি আমার ভেতরে খুব গুডাক ডাকতে শুরু করে। আমি যাই তো তক্ষুনি সিজার করি, এবং বেবি অলরেডি শক্ত রাইগামোটিসের মতো হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে আগেই। এবং ওই অ্যাক্সিডেন্টাল হেমারেজ আমি দেখি, হ্যাঁ, এবং ব্লাডটা ইউট্রাসের মধ্যেও পেনিট্রেট করেছে, ভেরি সিরিয়াস কন্ডিশন। এবং আমি মাকে সেই মুহূর্তে সিজার করে সব কিছু করে ব্লাড ট্রান্সফিউশন করে বাঁচাতে পারি। এখানে উনি একটা কথা বলছেন ডাক্তার, যে ফ্রোজেন প্লাজমা এটা খুব দরকার। এই ব্লিডিংটা যখন কনসিলড অবস্থায় ভেতরে হতে থাকে, ইয়েস, হাইপার টেনশন, ব্লাড প্রেশার এগুলো হওয়ার চান্স খুব হাই থাকে। কোনো জার্কি মুভমেন্ট, অনেকটা যদি পেটে জল থাকে লাইক রামনিয়ায়, তাহলে এগুলো হওয়ার ভয় থাকে বেশি। এবং এই যে এতটা ব্লিডিং হয়, এটাকে ক্লট করার চেষ্টা করে শরীর নিজে থেকে, কোয়াগুলেট করে ব্লিডিংটা থামাবার চেষ্টা করে। তাতে কি হয় যে কোয়াগুলেশন যে ফ্যাক্টরসগুলো এক্সস্টেড হয়ে যায়। এক্সস্টেড হয়ে গেলে তখন ডিআইসি বলে, ডিসিমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন, সাংঘাতিক মারাত্মক একটা কমপ্লিকেশন, যেটা প্রেগনেন্সিতে খুবই ঘটে, এই ধরনের কেসে ঘটতে পারে। তখন শরীরে এক ফোঁটা কোয়াগুলেশন ফ্যাক্টার্স থাকে না, ফলে চারিদিক থেকে ব্লিডিং হতে শুরু করে এবং মা খুব শিগগিরই মৃত্যুর দিকে চলে যেতে পারে। সেই সময় ফ্রেশ ফ্রোজেন প্লাজমাটা খুব দরকার, যেটা কোয়াগুলেশন ফ্যাক্টর হিসেবে দেওয়া হয়। তো আমিও সেই সময় দিয়েছিলাম ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, কোয়াগুলেশন ফ্যাক্টর দিয়েছিলাম। কিছু ক্ষেত্রে আমি ডিআইসির সামনাসামনি করেছি, যেখানে 6-7 বোতল ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দিয়ে পেশেন্টকে বাঁচাতে হয়। এবার আসছে যে ঝট করে সিজার করা। এবার ঝট করে সিজার, ইয়েস, আমাদের মাথায় থাকে, আমরা চেষ্টা করি, কিন্তু ফেসিলিটি কীরকম, সেই মুহূর্তে হাসপাতালের কী অবস্থা, এবং যদি প্রিটার্ম থাকে, আমার পিডিয়াট্রিশিয়ানরা কতটা ভালো, তারা পারবে কি এই বেবিটাকে বাঁচাতে, আমার কি ভালো নিওনেটাল ইউনিট আছে যে আমি বেবিটাকে বাঁচাতে পারবো, এই জিনিস চিন্তা করতে হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, একটা সিজার একটা মেজর অপারেশন, ফালা করে কেটে ফেলা হচ্ছে। সেখানে আমি যদি দুম করে মাকে খুব ভালো প্রেপারেশন না নিয়ে সেই দিকে চলে যাই, তাহলে মারও কিন্তু মৃত্যুর কারণ আমি ঘটাতে পারি। আমায় কিছুটা মাকে স্টেবিলাইজ করতেই হবে, দেখতে হবে যে অত বড় অপারেশনে আমি যেতে পারি কি না, তার কোয়াগুলেশন প্রোফাইল ঠিক আছে কি না, আমার এই যে প্রিটার্ম বেবিটা বার করছি সেটাকে বাঁচাবার ক্ষমতা আছে কি না, যে ইউনিটে আমি কাজ করছি, এইগুলো একটা ফ্যাক্টর হিসেবে এসে যায় এই ধরনের ক্ষেত্রে। কিন্তু মেইন ফ্যাক্টর হচ্ছে মাকে বাঁচাও। বেবিটা যদি সত্যি খুব খারাপ অবস্থায় থাকে, যদি কন্ডিশন যদি খারাপ থাকে, মার জীবন আসছে আগে। হ্যাঁ, এই প্রিন্সিপালটা আমরা ফলো করি। আমি নর্মালি খুব ট্রিগার হ্যাপি, আমি বেবি মুভমেন্টকে খুব নজর দিই। যদি সেরম হয়, যদি মনে হয় বেবিটা আমার নিওনেটোলজিস্ট, আমার পিডিয়াট্রিশিয়ান আমার ইউনিট সামলাতে পারবে, যদি দেখি যে মুভমেন্ট খুব কম আছে, কিন্তু এমন একটা জায়গায় আছে যেখানে এই বেবিকে হয়তো বাঁচিয়ে দেবে, আমি ইউজুয়ালি চেষ্টা করি সিজার করতে। তাছাড়া এই যে আল্ট্রাসাউন্ডটা ব্যাকআপ কি, এখানে আমি বলে দিই, সব জায়গায় থাকে না, ভালো জায়গায়, এবং যেখানে আল্ট্রাসোনোলজিস্ট ভালো, যেখানে দামি সফটওয়্যার ইউজ হচ্ছে, সেখানে এই ডপলার ফ্লো ইজ ইম্পর্ট্যান্ট। যদি আসন্ন মৃত্যু বেবির হয়ে যায়, ডপলার ফ্লোটা পড়ে দেবে। এবার যদি আমায় কোনো পেশেন্ট বলে, কোনো আল্ট্রাসোনোলজিস্ট বলে দেয় বা কোনো আল্ট্রাসোনোগ্রাফি বলে দেয় ডপলার ইজ ফাইন, বেবি ইজ ফাইন, তাহলে আমিও কিছুটা হয়তো সময় নেব। স্টেরয়েড বলে একটা ইঞ্জেকশন আমি দেবো 24টা ঘন্টা, তোমরা অনেকেই আমার আন্ডারে যারা আছো তারা জানো, যেটা আমি দিই যাতে বেবিটার সার্ভাইভালটা বেড়ে যায়। আজকাল
ভালো সোনোলজিস্টরা ডপলারে গন্ডগোল দেখলেই সোজাসুজি আমায় ফোন করবে, বা যারা আমাকে চেনেও না তারা আমার ফোন নাম্বার চেয়ে নেবে পেশেন্টের থেকে, বলবে যে ডপলারে গন্ডগোল আছে, আপনি চেষ্টা করুন এই বেবিটাকে যত তাড়াতাড়ি পারেন ডেলিভারি করতে। এই ফ্যাক্টরগুলো, এতগুলো ফ্যাক্টর আসছে, ইটস নট সো ইজি সবসময় রেট্রোস্পেকটিভ ডায়াগনোসিস। হ্যাঁ, ওটা করলে তো হতো, ওটা কেন করলেন না, এবার করে গিয়েও যদি বিপদ হয় কেন এটা করলেন, কেন আমি অপেক্ষা করলেন না, এই প্রশ্নগুলো আসে। এগুলো খুব ডিফিকাল্ট। ডাক্তারি ইজ নট আ রুল অফ থাম, 2+2 কখনো 4 এখানে হয় না। এক ধরনেরই এক পেশেন্টই, এক ধরনের ট্রিটমেন্ট বিভিন্ন পেশেন্ট বিভিন্নভাবে রিয়্যাক্ট করবে, সুতরাং সেই নিয়ে ইটস ভেরি ডিফিকাল্ট আগে থেকে সব কিছু প্রেডিক্ট করা, চেষ্টা করা, অভিজ্ঞতা প্লাস এখনকার যে রিসার্চ ফাইন্ডিং যেগুলো হচ্ছে তার উপর নির্ভর করে যেটা বেস্ট ট্রিটমেন্ট ওই মুহূর্তে মনে হবে সেটাই করা উচিত। আমিও যখন আমার অনেক পেশেন্ট বলে আমি আপনাকে শেষের দিকে আবার আসবো, মাঝখানে আমি অন্য জায়গায় যাচ্ছি ডাক্তার দেখাবো, আমি বলি তাকে মেনে চলো, আমি ইম্পর্টেন্ট তখন নই, তার কথা শুনে চলো, কারণ সে জানবে তার কি ফেসিলিটি আছে, তার কি ক্ষমতা আছে, সেই অনুযায়ী সে চিকিৎসা করবে, তখন আমার সঙ্গে গুলিয়ে ফেলো না। হ্যাঁ, কোনো সরকারি হাসপাতালে দেখাচ্ছি অথচ আপনাকেও দেখাবো, এটা করলে ডিসক্রিপেন্সি হবে। আমরা একভাবে দেখি আমার ফেসিলিটি অনুযায়ী, সরকারি হাসপাতাল তাদের ফেসিলিটি অনুযায়ী, তাদের যেসব কন্ডিশন আছে সেই অনুযায়ী তারা দেখে। খুবই দুর্ভাগ্যজনক যে কোনো মৃত্যু, কিন্তু মনে রাখবে মার জীবনটা সবচেয়ে আগে। মাকে বাঁচাতে পারলে, হ্যাঁ, একটা মৃত্যুর শোক ভুলতে অনেক দিন লাগবে, এবং সেই ডাক্তারের মধ্যে এই স্কারটা আমার কাছে যার যেসব বাচ্চা মারা গেছে বা যেসব যে দুজন মা মারা গেছে সেটা চিরকাল মৃত্যু আমার সঙ্গে থেকে যাবে। কিন্তু যদি আমি বাঁচাতে পারি মাকে, তাহলে ইয়েস, আরেকদিন নিঃসন্দেহে বাচ্চা হবে। শেষ করি ইয়ান ডোনাল্ডের কথা বলে, যিনি আজকে এই যে আল্ট্রাসাউন্ডের উনি ছিলেন জনক, স্কটল্যান্ডের প্রফেসর ছিলেন, দিকপাল গাইনোকোলজিস্ট, ওনার কাছে সারা ইউরোপ থেকে পেশেন্ট আসতো। ওনার যে অটোবায়োগ্রাফি, সেই অটোবায়োগ্রাফিতে উনি শুরুতেই লিখছেন, স্ত্রীকে একটা চিঠি লিখছেন, আজকে চার্চে এসেছি, মনটা খুব খারাপ, কালকে সারা রাত চেষ্টা করেও বাচ্চাটাকে বাঁচাতে পারলাম না। আরেকটি জায়গায় উনি লিখছেন, একটি বাচ্চা নর্মাল ডেলিভারির সময় শোল্ডার ডিস্টোসিয়া, শোল্ডারটা আটকে গেছে, কিছুতেই বার করতে পারছেন না। উনি অনেক হাঁচড় প্যাঁচড় অনেক রকম যেসব টেকনিক আছে দিয়ে চেষ্টা করেছেন, আলটিমেটলি পারলেন না। তখন উনি ক্ল্যাভিকল, এখানে যে হাড়টা আছে কলার বোন, সেটাকে উনি কাঁচি দিয়ে কেটে দিলেন। এটা একটা প্রসিজিওর এই শোল্ডার ডিস্টোসিয়া বার করার জন্য। তারপর অনেক কষ্টে বেবিটা বার করলেন, বেবিটা মারা যায়। উনি লিখছেন ওনার আত্মজীবনীতে যে একে আমি বাঁচাতে পারলাম না বাচ্চাটাকে। 13 বছর বাচ্চা হওয়ার চেষ্টার পর এই মহিলার বাচ্চা এসেছিল, এবং ভবিষ্যতে উনি আর কোনোদিন প্রেগনেন্ট হননি। ইয়ান ডোনাল্ড শ্রেষ্ঠতম একজন অবস্টেট্রিশিয়ান, তার অটোবায়োগ্রাফিতে লিখে গেছেন, হ্যাঁ, আমরা দেবতা নই, সামান্য মানুষ, চেষ্টা শুধু করতেই পারে।